Law Insight Law, protecting your rights with integrity. হিন্দু আইনের যে প্রশ্নগুলো প্রতি পরীক্ষাতেই এসে থাকে, আর হিন্দু আইনের এবার পরীক্ষায় যে প্রশ্নগুলো কমন আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা, হিন্দুকে হিন্দু আইনের উৎস হিসাবে প্রথার ভূমিকা নির্ধারণ করুন। দায়ভাগ এবং মিথাক্ষর মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, ইহাদের মধ্যে পার্থক্য আলোচনা করুন। তাহলে হিন্দুকে, আইনের দৃষ্টিতে হিন্দু বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি হিন্দু ধর্মাবলম্বী এবং যিনি মুসলমান, খ্রিস্টান, পার্সি বা ইহুদি নন এবং পারিবারিকভাবে হিন্দু রীতিনীতি অনুসরণ করেন, অথবা হিন্দু পিতামাতা সন্তান। যদি সে অন্য কোনো ধর্ম গ্রহণ না করেন তবেই সে হিন্দু। হিন্দু আইনের উৎস হিসেবে প্রথার ভূমিকা। হিন্দু আইনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন উৎস হল প্রথা। সমাজে দীর্ঘদিন ধরে অনুসৃত আচরণ ও রীতিনীতি আইনের স্বীকৃত পেয়ে হিন্দু আইনের অংশ হিসাবে পরিণত হয়েছে এই প্রথা। প্রথা কি? প্রথা বলতে বোঝায় সমাজে দীর্ঘকাল ধরে নিরবিচ্ছিন্নভাবে পালিত এমন আচরণ বা নিয়ম যা আইনগত স্বীকৃতি পেয়েছে। হিন্দু আইনের প্রথার ভূমিকা। প্রথমটা হচ্ছে আইনের প্রধান উৎস। শ্রুতি ও স্মৃতির পর প্রথা হিন্দু আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। অনেক ক্ষেত্রে প্রথার উপরে আইনের ভিত্তি গড়ে ওঠে। এখন শ্রুতি ও স্মৃতি বলা আছে কেন? স্মৃতি ও শ্রুতি হচ্ছে প্রথার একটা অংশ বা হিন্দু আইনের উৎস। শ্রুতি ও স্মৃতি এগুলো নিয়ে পরবর্তী আলোচনা, একটা ক্লাস দেওয়া হবে। শাস্ত্রের উপর প্রাধান্য। কোন ক্ষেত্রে শাস্ত্রের সঙ্গে প্রথার বিরোধ হলে প্রথাকে প্রাধান্য দেওয়া হয়? সামাজিক বাস্তবতার প্রতিফলন। প্রথা সমাজের বাস্তব জীবন, আচরণ ও প্রয়োজনের প্রতিফলন ঘটায় এবং আইনকে বাস্তবমুখী করে তোলে। আঞ্চলিক ও সামাজিক বৈচিত্র্য রক্ষা। ভিন্ন ভিন্ন অঞ্চল, জাতি ও পরিবারের নিজস্ব প্রথা হিন্দু আইনের স্বীকৃতি, যা সমাজের বৈচিত্র্য রক্ষা করে। আইনের বিকাশ সহায়ক। নতুন সামাজিক পরিস্থিতিতে শাস্ত্রের স্পষ্ট বিধান না থাকলে প্রথা আইন প্রণয়নে সহায়তা করে। বৈধ প্রথা শর্তসমূহ। একটি প্রথা আইনের উৎস হিসাবে স্বীকৃতি পেতে হলে প্রাচীন হতে হবে, নিরবিচ্ছিন্নভাবে পালিত হতে হবে, যুক্তিসঙ্গত হতে হবে, নৈতিক ও জননীতির পরিপন্থী নয়, বিদ্যমান আইনের বিরুদ্ধে নয়। প্রথার প্রকারভেদ। স্থানীয় প্রথা, জাতিগত বা সাম্প্রদায়িক ভিত্তিক প্রথা, পারিবারিক প্রথা। উপসংহার। প্রথা হিন্দু আইনের একটি জীবন্ত ও গতিশীল উৎস। এটি সমাজের পরিবর্তনের সঙ্গে আইনকে অভিযোজিত করে, হিন্দু আইনের বাস্তব ও মানবিক দিককে শক্তিশালী করে। অতএব হিন্দু আইনের উৎস হিসেবে প্রথার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য। দায়ভাগ ও মিতাক্ষরের মতবাদের প্রধান বৈশিষ্ট্য এবং উভয়ের মধ্যে পার্থক্য। হিন্দু আইনের ক্ষেত্রে মিতাক্ষর ও দায়ভাগ হলো দুটি প্রধান মতবাদ। এদের বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করা হলো। তাহলে মিতাক্ষর মতবাদের প্রধান বৈশিষ্ট্য: জন্মসূত্রে অধিকার। পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে পৈতৃক সম্পত্তি অধিকার অর্জন করে। যৌথ পরিবার ব্যবস্থা। যৌথ হিন্দু পরিবার এই মতবাদের প্রধান ভিত্তি। কোপারসেনারি ব্যবস্থা। পিতা পুত্র, পুত্র উপপুত্র, কোপারসেনারা। সম্পত্তি এবং সীমাবদ্ধতা। কোপারসেনারার নির্দিষ্ট অংশ ভোগ করে না, বরং যৌথভাবে ভোগ করে। পিতার ক্ষমতা সীমিত। পিতা ইচ্ছা মতো পৈতৃক সম্পত্তি হস্তান্তর করতে পারেন না। দায়ভাগ মতবাদের প্রধান বৈশিষ্ট্য: মৃত্যুর পর অধিকার। উত্তরাধিকার আইনের মালিকের মৃত্যুর পর সৃষ্টি হয়, জন্মসূত্রে অধিকার নেই। পুত্রের জন্মমাত্রই সম্পদের অধিকারী হয় না। যৌথ পরিবারে ভিন্ন ধর্মী। দায়ভাগ যৌথ পরিবার থাকলেও কোপারসেনারি ব্যবস্থা নেই, নির্দিষ্ট অংশের মালিকানা। উত্তরাধিকারের নির্দিষ্ট অংশের মালিক হয়। পিতার পূর্ণ ক্ষমতা। পিতার জীবন দশায় সম্পত্তি ইচ্ছামতো হস্তান্তর করতে পারেন। দায়ভাগ ও মিতাক্ষরের মধ্যে পার্থক্য। এখন তিনটা ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রথম বিষয় ধরা আছে যে কোন বিষয়ের উপর মিতাক্ষর ও দায়ভাগের পার্থক্য। বিষয়: অধিকার সৃষ্টির সময়। মিতাক্ষর জন্মের সঙ্গে সঙ্গে হয়, দায়ভাগ মালিকের মৃত্যুর পর হয়। কোপারসেনারি, এটা মিতাক্ষরে আছে, দায়ভাগে নেই। যৌথ পরিবারের ধরন: দৃঢ় যৌথ পরিবার, আর দায়ভাগ আছে শিথিল যৌথ পরিবার। পিতার ক্ষমতা সীমিত মিতাক্ষরে, আর দায়ভাগে পূর্ণ। সম্পত্তি বন্টন জীবদ্দশায় নয়, মৃত্যুর পর বন্টন। উত্তরাধিকার ভিত্তি, রক্তের সম্পর্ক, আধ্যাত্মিক কল্যাণ, পিণ্ডদান। প্রচলিত অঞ্চল: ভারতের অধিকাংশ অঞ্চলে, প্রধানত ভারতের অধিকাংশ অঞ্চলে। আর দায়ভাগ হচ্ছে প্রধানত পশ্চিমবঙ্গ, আসামে। উপসংহার: মিতাক্ষর মতবাদে যৌথ পরিবারের জন্মসূত্র অধিকার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর দায়ভাগ মতবাদে মৃত্যুর পর উত্তরাধিকারের ধারণাকে গুরুত্ব দেয়। এই মৌলিক পার্থক্য হিন্দু অধিকার আইনের তাদের পৃথক পরিচয় নির্ধারণ করেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, স্ত্রী ধন বলতে কি বোঝো? একজন হিন্দু মহিলার স্ত্রী ধনের উপর কতটুকু অধিকার আছে? স্ত্রী ধন ও বিধবা সম্পত্তির মধ্যে পার্থক্য। কি উদ্দেশ্যে একজন হিন্দু
বিধবা তার স্বামী সম্পত্তি চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারেন। স্ত্রীধন বলতে কি বোঝো? হিন্দু মহিলার স্ত্রীধনের উপর অধিকার এবং স্ত্রীধন ও বিধবা সম্পত্তির মধ্যে পার্থক্য। একটা প্রশ্নই টোটালি এই দুটো প্রশ্ন হতে পারে। স্ত্রীধন বলতে কি বোঝো, হিন্দু মহিলার স্ত্রীধনের উপর অধিকার এবং স্ত্রীধন ও বিধবা সম্পত্তি পার্থক্য। এখানে দুটো প্রশ্ন হতে পারে, দুটো প্রশ্ন এইভাবে পড়ে যাবেন, দেখবেন অবশ্যই প্রশ্নটা পাচ্ছেন। স্ত্রীধন 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 বলতে হিন্দু মহিলাদের সেই সম্পত্তিকে বোঝায় যা তিনি বিবাহের পূর্বে, বিবাহকালে, বিবাহের পরে পিতা, মাতা, স্বামী এবং আত্মীয়দের কাছ থেকে উপহার দান হিসাবে পান। এই সম্পত্তি পূর্ণ মালিক হন নারী নিজেই। স্ত্রীধনের উপর হিন্দু মহিলার অধিকার। স্ত্রীধনের উপর হিন্দু মহিলার অধিকার। স্ত্রীধনের উপর মহিলার সম্পূর্ণ মালিকানা থাকে। তিনি ইচ্ছামতো স্ত্রীধন ভোগ, বিক্রয়, দান বা হস্তান্তর করতে পারেন। স্বামী বা শ্বশুর বাড়ির সদস্যরা স্ত্রীধনের উপর কোনো অধিকার দাবি করতে পারেন না। স্ত্রীধন মহিলার মৃত্যুর উপর তার নিজস্ব উত্তরাধিকারের কাছে যায়। স্ত্রীধন ও বিধবা সম্পত্তির মধ্যে পার্থক্য। বিষয় স্ত্রীধন, বিধবা সম্পত্তি। বিষয় মালিকানা। স্ত্রীধনের পূর্ণ মালিকানা থাকে, বিধবা সম্পত্তি সীমিত মালিকানা থাকে। হস্তান্তরের ক্ষমতা, পূর্ণ স্বাধীনতা, বিধবাতে সীমিত। প্রাপ্তি উৎস, উপহার, দান ইত্যাদি। স্বামীর উত্তরাধিকার, মৃত্যুর পর সম্পত্তি যায়, কারণ নারীর উত্তরাধিকারের কাছে যায়, আর বিধবাদের স্বামীর উত্তরাধিকারের কাছে যায়। আইনের মর্যাদা, সম্পূর্ণ সত্য, বিধবা সম্পত্তি জীবন সত্য। কোন উদ্দেশ্যে একজন হিন্দু বিধবা তার স্বামীর সম্পত্তি চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারেন? সাধারণভাবে একজন হিন্দু বিধবা স্বামী সম্পত্তিতে সীমিত অধিকার ভোগ করেন, তবে কিছু বিশেষ ও ন্যায়সঙ্গত কারণে তিনি চূড়ান্তভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারেন। বৈধ উদ্দেশ্য সমূহ, আইনগত প্রয়োজনে, নিজের বা পরিবারের জীবিকা নির্বাহ, চিকিৎসার ব্যয়, ঋণ পরিশোধ, স্বামীর আত্মার কল্যাণে, ধর্মীয় কার্য, শ্রাদ্ধ, পিণ্ডদান, তীর্থযাত্রা। সম্পত্তির উপকারার্থে, যেমন সম্পত্তি রক্ষায়, ক্ষতিকর সম্পত্তি বিক্রয় বা লাভজনক সম্পত্তি ক্রয়। উপসংহার, স্ত্রীধন নারীর নিজস্ব পূর্ণ সম্পত্তি, যেখানে তার পূর্ণ অধিকার আছে। অন্যদিকে বিধবা সম্পত্তি হল সীমিত সত্ত্ব, যা কেবল আইনগত প্রয়োজনে বা ধর্মীয় কল্যাণের জন্য চূড়ান্তভাবে হস্তান্তর করা যায়। এইটা দুটো প্রশ্ন আলোচনা করা হলো। এই দুটো প্রশ্নের মধ্যে আশা করি যে কোনো একটা পাবেন, সাবজেক্ট ওয়াইজ দুটোই পেতে পারেন। আর এই প্রশ্নটার পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে আমার ওয়েবসাইটে। এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা ঢুকে এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আরেকটা কথা, এই প্রশ্নগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন। আমার ভিডিও থেকে দেখে নেন আর আমার ওয়েবসাইট থেকে দেখে নেন, এটা সুন্দরভাবে দেখবেন। প্রশ্নটা খুব সংক্ষিপ্তভাবে, পরিমার্জন আকারে এবং পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার ব্যাপারে খেয়াল রেখে তৈরি করা হয়েছে। আর এই প্রশ্নগুলো খুব রিসার্চেবল, খুব ভেবে চিন্তে লেখা হয়েছে। আর এভাবে লিখলে অবশ্যই আপনারা একটা ভালো মার্ক পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।